আসসালামু আলাইকুম সবাই যারা উপস্থিত আছেন। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, হেমোরেজ অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। তো হেমোরেজ শব্দটা হচ্ছে এমন একটা শব্দ যে এটা আসলে সাদা কালিতে কিছুই বোঝা যাবে না। এটা যদি রেড অক্ষরে দেয়া হয় তাহলে ভালো বোঝা যাবে যে হেমোরেজটা আসলে কতখানি ভয়ঙ্কর। এখন এটা সবসময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে হেমোরেজ মানেই হচ্ছে একটা প্যানিক অ্যাটাক হবেই, মানে যে কোনো ধরনের। সেটা যদি আপনার বাসায় ঘরে সেইটা যদি কারো হাত কেটে যায়, আপনি ডক্টর হলেও দেখবেন আপনার মাথা কাজ করতে চাইবে না। আর আপনি যদি হসপিটালে কোনো রক্তাক্ত রোগীকে আসতে দেখেন তখনও ঠিক একই ঘটনাই হবে। তো এখন আমাদেরকে আসলে হেমোরেজটা কি প্রথমে যদি বুঝতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে যে extravasation of blood from its containing vessel, অর্থাৎ আমার আহ, রক্তনালীগুলো আছে সেখান থেকে ব্লিডিংটা সেটা রাপচার হয়ে অথবা কেটে গেলে অথবা ইনজুরি হয়ে সেটা থেকে যখন রক্তপাত হয় সেটাই হচ্ছে হেমোরেজ। এখন এই হেমোরেজের ডেফিনেশনের সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে টাইপ অফ হেমোরেজ। এখন কয়েকভাবে তো যে কোনো টাইপ করা যেতে পারে। এখন টাইমিং এর উপরে যদি আমরা টাইপ করি, সেই ক্ষেত্রে এটাই সবচাইতে প্রচলিত এবং সবচাইতে কমন যেটা হেমোরেজের টাইপ, সেটা হচ্ছে যে প্রাইমারি, রিঅ্যাকশনারি, সেকেন্ডারি। এখন প্রাইমারি শব্দটা যে কোনো সময় হচ্ছে বোঝা যায় যে অ্যাট দ্য টাইম প্রাইমারি হলো যেই সময়ে অপারেশনটা হচ্ছে অথবা ইনজুরিটা হলো সেই সময়ে যে হেমোরেজটা হলো সেটা হচ্ছে প্রাইমারি হেমোরেজ। আর রিঅ্যাকশনারি হেমোরেজ বা ইন্টারমিডিয়েট অনেক সময় বলা হয়, এটা হচ্ছে যে কোনো সার্জারির পরে অথবা ইনজুরি 24 আওয়ার্স এর মধ্যে যেই হেমোরেজ হয়, এটা টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, 24 আওয়ার্স। এখন মনে হতে পারে যে এই রিঅ্যাকশনারি হেমোরেজটা আসলে কেন হয়, অপারেশনের সময় ব্লিডিং ছিল না, পরে ব্লিডিং তাহলে কেন হবে? বেশ কিছু স্পেসিফিক কারণ আছে। এটা আপনার মাথায় একেবারে প্রিন্টিং এর মতো একেবারে প্রিন্ট করে নিতে হবে। কারণ হচ্ছে যে আপনার যখন টাইমিং এর সাথে ব্লিডিং মিলে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে, ভাবতে হবে যে এইগুলোর কোনো একটা কারণেই হয়তো হচ্ছে। কোনটার কারণে হচ্ছে আপনি এটা মনে করে করে সেটাকে আপনি মনে করে করে এটার কজটা যখন আপনি দেখবেন, তখন দেখা যাবে যে আপনি সেটাকে বলতে পারছেন যে এটা এই কারণে ব্লিডিংটা হচ্ছে। তো আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে রিঅ্যাকশনারি হেমোরেজের কজগুলো কি হয়ে থাকে সাধারণত। যে কোনো সার্জারির পরে বা ইনজুরির পরে ব্লিডিংটা ওই সময় বন্ধ হয়ে যায়। মানে ইনজুরির পরে স্বাভাবিক যেটা হয় যে ক্লট ফর্মেশন হয়, এটা বডির নিজস্ব মেকানিজমেই ক্লটটা ফর্মেশন হয়। এই ক্লট ফর্মেশন হওয়ার কারণে সেই জায়গাটায় হয়তো ব্লিডিং হচ্ছিল, ক্লটটা ওখানে আটকে গেল এবং ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। তাহলে এই ব্লিডিংটা আবার শুরু হবে কিভাবে? কোনো কারণে এই ক্লটটা যদি ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, অথবা ব্লিডিং হচ্ছিল ওখানে কটারাইজেশন করা হয়েছে, অথবা ওখানে সুচার ম্যাটেরিয়াল দিয়ে লাইগেট করা হয়েছে। হ্যাঁ, তো লাইগেট করার পরেও সেটা স্লিপ কেটে গিয়েছে। স্লিপটা কেন কাটতে পারি একটু যদি আমরা চিন্তা করি, যে কোনো বন্ধ পাইপের থেকে আবার ব্লিডিং শুরু হওয়ার কারণ কিন্তু হচ্ছে কোনো কারণে যদি ব্লাড প্রেশার মানে ফ্লো বেড়ে যায়, অর্থাৎ ভেসেলের যে ব্লাডের কন্টেনিং ব্লাড, বডিতে ব্লাড প্রেশার বেড়ে গেল, সেটা স্লিপিং হলো, অথবা পেশেন্ট রেস্টলেস হয়ে গেল, পেশেন্ট খুবই কফ বা এক্সেসিভ ভমিটিং করলো। পেশেন্টের এই রেস্টলেসনেসের কারণে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে সেখানে স্লিপিং অফ দা লাইগেচার হলো, ফলে দেখা গেল ওপেন আপ হয়ে গেল ভেসেলটা এবং সেখান থেকে ব্লিডিং শুরু হলো। এখন এর ছাড়া আর কি কারণে এটা প্রাইমারি রিঅ্যাকশনারি হেমোরেজের কজ। আর সেকেন্ডারি হেমোরেজের কজ, যেটা প্রথম কথা সেকেন্ডারি হেমোরেজটা বুঝতে হবে। প্রাইমারির পরপরই আমাদের মুখে চলে আসে সেকেন্ডারি, কিন্তু সেকেন্ডারিটা কি এটা বুঝতে গেলে টাইমিং এর একটা বিশাল গুরুত্ব আছে। আপনি রিঅ্যাকশনারি বললেন হচ্ছে 24 আওয়ার্স এর মধ্যে যে ব্লিডিং, এখন 24 আওয়ার্স এর পর থেকে শুরু করে সেভারেল ডেজ। হ্যাঁ, এখন এটা সেভারেল ডেজ বলা হলেও ইউজুয়ালি দেখা যায় 7 থেকে 14 দিনে এই ব্লিডিংটা হয়। এখন এই ব্লিডিংটা কেন হতে পারে?
এক হচ্ছে যে মানে যদিও বলা হয় যে একেবারে 7 to 14 days, তাহলে এর মধ্যবর্তী সময়ে এই সেভার ডেজ গুলোকে কেন হয় না? আমরা সেকেন্ডারি হিমোরেজের কজগুলো যদি আমরা দেখি, কজগুলোতে দেখা যাবে যে ইনফেকশন হলো, স্লাফিং হলো ভেসেলের, অথবা উম, আহ, মানে কোনো ফরেন বডি ছিল সেটার কারণে সেখানে ইনফেকশন হলো, সেই সব কারণে সেকেন্ডারি হেমোরেজ হয়ে থাকে। এখন এই সেকেন্ডারি হেমোরেজ যে হচ্ছে, অর্থাৎ আমরা বলছি ইনফেকশন হলো, স্টাফিং আউট হলো, একটু খেয়াল করে দেখেন ইনফেকশন কিন্তু যখন অপারেশন হলো তখন হয় না। ইনফেকশনের সাইন সিমটম আসতেও 3 থেকে 4 দিন সময় লাগে, কখনো কখনো আরো বেশি দিন সময় লাগে। বা বডিতে কোথাও ইনফেকশন আছে, সেটা সেটা কোলোনাইজেশন হয়ে সেখানে ইনফেকশনটা স্প্রেড হয়ে অপারেটিভ সাইটে যেতে সেখানেও সময় লাগে। ফলে ইনফেকশনটা বা স্লাফিং আউট অফ দ্য ভেসেলের কারণে যে ব্লিডিংটা হয় সেটাও একটু সময় লাগে, এবং এই সময়টা হচ্ছে 7 to 14 days পরে। এখন আমরা এই টাইপস অফ হেমোরেজ যদি কখনো সরাসরি প্রশ্ন করা হয় রিটেনে, অথবা সরাসরি ভাইভাতে আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে এটা অবশ্যই হেডলাইনে বলে দিতে হবে অ্যাকর্ডিং টু টাইমিং অফ ইনজুরি। নেক্সট আরেকটা টাইপও বলা হয়ে থাকে, সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য ভেসেলস ইনভলভ। এখন এটা কি কি ধরনের ভেসেল ইনভলভ হয়ে হেমোরেজ হয়? এটা ভেসেলের কথা আসলে আছেই তো, ভেসেল 3 ধরনের, তাই না? আর্টারি আছে, ভেইন আছে, আর ক্যাপিলারি আছে। এবং তিনটে শব্দের গুরুত্ব থেকেই বোঝা যায় যে কোনটার ব্লিডিং এর গুরুত্ব কতখানি। যখন কোনো আর্টারি কেটে যাবে এবং সেই আর্টারি থেকে ব্লিডিং শুরু হবে, এই ব্লিডিংটা কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো সময় দেবে না। অর্থাৎ আর্টেরিয়াল ব্লিডিং এতখানি স্প্রাউটিং হবে, এতখানি ফ্লো থাকবে, এবং এতই ব্রাইট রেড কালার হবে, আপনি নার্ভাস হয়ে যাবেন ইউজুয়ালি। এখন সেটা এবং ফ্লোটা দেখলে আপনি বুঝবেন যে থেমে 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 বেরোচ্ছে, মানে ব্লাডটা, আমাদের পালসটা যেমন আমরা ফিল করি যখন একটু সময় পর পর পালসের বিটটা আসে, ঠিক সেই রকম বিটের সাথে সাথে ব্লিডিংটা আসবে। ব্লিডিং আসবে, বন্ধ হয়ে আবার ব্লিডিং আসবে, এইরকম হবে। তো এটা যদি তাহলে এই ব্লিডিংটা হচ্ছে আর্টেরিয়াল ব্লিডিং, এবং এটার কালারটা হবে ব্রাইট রেড। ভেনাস ব্লাডটা হবে একটু ডার্ক রেড, একটু কালচে লাল। আর এটা স্টেডিলি ব্লিডিংটা হবে, মানে ওটার মতো পালসেটাইল হবে না, স্টেডিলি ফ্লোটা আসতে থাকবে, একটু স্লো আর্টেরিয়াল ব্লিডিং এর থেকে। আর ক্যাপিলারি ব্লিডিংটা হচ্ছে আপনি ব্লিডিং পয়েন্টটা ঠিক খুঁজে পাবেন না, মুছলেন একটু পরে আবার একটু একটু করে ব্লিডিং উজিং শুরু হচ্ছে, হ্যাঁ, খুবই স্লো। এবং সেটা কখনো কখনো রেড রেড এবং ডার্ক রেডের মিশ্রণ হতে পারে। ক্যাপিলারি ব্লিডিংটা এইরকম হয়ে থাকে। তাহলে এটা আমরা এই টাইপটা, হেমোরেজের টাইপটা বলছি কিভাবে? ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য ভেসেলস ইনভলভ। এখন ব্লিডিং হচ্ছে বা হেমোরেজ হচ্ছে, এই হেমোরেজটা কতখানি হলো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার অবশ্যই কিছু গুরুত্ব আছে। কারণ হচ্ছে যে আপনার রোগী, কখনো কখনো রোগী বা রোগীর লোক যদি ইনজুরির পরে আপনার কাছে নিয়ে আসে রোগীকে, তখন ওরা বলবে যে বালতি বালতি রক্ত গিয়েছে, কিন্তু বালতি বালতি রক্ত যাওয়া সম্ভব না। এখন সেটা আপনাকে মেজারও করা যাবে না, কিন্তু অপারেশনের সময় যদি ব্লিডিং হয়, সেই ব্লিডিংটা কিন্তু মেজার করা সম্ভব। সেই মেজারটা কখনো ডাইরেক্টলি হতে পারে, কখনো ইনডাইরেক্টলি হতে পারে। এখন ডাইরেক্টলি কিভাবে হতে পারে? ডাইরেক্টলি হতে পারে যে আপনি যে সাকশন, ব্লিডিং হেমোরেজে হচ্ছিল তখন যে সাকশন থেকে আপনি সাকার মেশিনের মাধ্যমে যে ব্লিডিংটা হলো, সেই ব্লিডিংটা উইদাউট এনি ফ্লুইডের সাথে মিশ্রণ হয়ে যেই জায়গায় কালেক্টেড হলো, ওটাকে আপনারা দেখলেই বোঝা যাবে যে 1 লিটার 2 লিটার না কতখানি, 100 ml 200 ml ব্লিডিং হলো। এখন কিছু কিছু পদ্ধতি আছে ইনডাইরেক্ট, কারণ সব সময় তো সাকার দিয়ে সব ব্লাডটা অপারেশনের সময় সাক করে নেওয়া হয় না। সেই ক্ষেত্রে কিভাবে আপনি বুঝবেন যে কতখানি ব্লিডিং হলো? এটা হতে পারে যে গজগুলো ইউজ করা হয় বা যে মপগুলো ইউজ করা হয়, এটা যদি মেজারিং ওয়িং মেশিনে সেটা মেজার করা হয়, অর্থাৎ হচ্ছে ধরে নেওয়া হয় 1 গ্রাম ইকুয়াল টু 1 ml,
অর্থাৎ 500 একটা মপের ওজন, মানে সোকড একটা ব্লাড সোকড একটা মপের ওজন যদি 500 ml হয়ে থাকে, 500 গ্রাম হয়ে থাকে, তাহলে ধরে নেওয়া হবে ওখানে 500 ml ব্লাড আছে, অর্থাৎ ব্লাড লস হয়েছে 500 ml। এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে, যেমন হচ্ছে এই যে একটা মুঠিবদ্ধ একটা মুঠির মধ্যে যতখানি হাত আর রক্ত আটে সেটা ক্লট আকারে, সেটাকে ওয়ান ক্লেঞ্চ ফিস্ট যদি বলা হয়ে থাকে, সেই ব্লিডিংটা হচ্ছে অলমোস্ট 500 ml। এছাড়া সব ব্লিডিং কিন্তু দেখা যায় না, তাই না? কিছু ব্লিডিং থাকে যে আপনার বাইরে দিয়ে হয়তো একটু ফোলা হয়ে আছে, কিছু জায়গায় রেডিশ হয়ে বোঝা যাচ্ছে যে ভিতরে ব্লিডিং হয়েছে, কিন্তু বাইরে রক্তটা বের হয়ে আসছে না। সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এই রক্তপাতটা কতখানি হয়েছে বা রক্তক্ষরণ কতখানি হতে পারে? তো সেই ক্ষেত্রে কিছু ফ্র্যাকচার হলে, কিছু কিছু বোনসের ফ্র্যাকচার হলে কোন ফ্র্যাকচারটা হলো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা বোঝা যেতে পারে যে কত ml হতে পারে। যেমন হচ্ছে সিঙ্গেল রিব যদি ব্লিডিং ভেঙে যায়, তাহলে ধরে নেওয়া যায় যে 125 ml ব্লাড লস হয়। হিউমেরাস বা আলনা হলে 250 থেকে 500 ml ব্লাড লস হয়। টিবিয়ার বোন, সিঙ্গেল টিবিয়া বোন ফ্র্যাকচার হলে 750, কখনো কখনো 1 লিটার পর্যন্ত হতে পারে। ফিমার যদি ফ্র্যাকচার হয়, এটা লংগেস্ট বোন এবং এটা হিউজ ভাস্কুলার সাপ্লাই, এবং এটা ফ্র্যাকচার হলে ধরে নেওয়া হয় 1 থেকে 2 লিটার পর্যন্ত ব্লিডিং হতে পারে। আর যদি প্যাসিভ পেলভিস ফ্র্যাকচার হয়, তাহলে সেটা কিন্তু খুব খারাপ কন্ডিশন হতে পারে, কারণ সেই ক্ষেত্রে ব্লাড লস 2 লিটার থেকে ম্যাসিভ ব্লাড লস হতে পারে, অর্থাৎ বডির মানে টোটাল ব্লাড ভলিউমের 50%-এরও বেশি ব্লিডিং হতে পারে। এখন কথা হচ্ছে যে ব্লাড লস হলো, সেই ব্লাড লসটার সিমটম কি হবে? আপনি কিভাবে বুঝতে পারবেন যে যে ব্লাডটা লস হয়েছে পেশেন্টের, সেই ব্লাডটাকে এখন তাকে এই ব্লাডটাকে তাকে দিয়ে হোক অথবা তাকে কোনোভাবে সাপ্লিমেন্ট দিয়ে হোক পেশেন্টকে রিসাসিটেট করতে হবে। এখন এটার জন্য বেশ কিছু সিমটম, আমরা তো এক হচ্ছে যে সেই পেশেন্টের যে রকম ব্লাড লস দেখতে পাচ্ছি সেগুলো কাউন্ট করে আমরা বুঝতে পারবো হ্যাঁ অনেক ব্লাড লস হয়েছে, এখন ব্লাড দিতে হবে। এছাড়াও পেশেন্টের কিছু সাইন সিমটম কিন্তু আপনাকে গাইড করবে যে পেশেন্টের ব্লাড লস হয়েছে কিনা। সেই সাইন সিমটম গুলো কি? যদি পেশেন্ট একেবারে হঠাৎ করে পেইল হয়ে যায়, পালস রেটটা খুব র্যাপিড হচ্ছে, থ্রেডি হচ্ছে, রেস্টলেস হচ্ছে, পেশেন্ট অস্থির হয়ে যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ হাইপোক্সিয়া ডেভেলপ করেছে, যেহেতু ব্লাড কম, তার ব্লাড যতখানি আছে সেটুকু তার অক্সিজেনেশনের জন্য যথেষ্ট নয়, ফলে তার এয়ার হাঙ্গার হচ্ছে, কোল্ড ক্লামি স্কিন হচ্ছে, এবং বিপি মেজার করলে দেখা যাবে যে এই বিপিটা ফল আগে যা ছিল তার থেকে কমে যাচ্ছে। এবং এগুলোই সাধারণত একিউট ব্লাড লসেরও যেমন সিমটম, এবং পেশেন্টের এই ব্লাড লসের জন্য হিমোরেজিক শক যদি ডেভেলপ করে তারও সিমটম। এবং দেখা যেতে পারে যে ব্লাড লসের কারণে ইভেন পেশেন্টের ইউরিনারি আউটপুটও কিন্তু অনেক কমে যাচ্ছে। তাহলে আমরা তখন তাকে ব্লাড তাকে ব্লাডটা রিসাসিটেট করার জন্য তাকে আবার ব্লাড দিতে হবে। এখন আমরা কিভাবে ব্লাড লসটাকে মিনিমাইজ করতে পারি অথবা হেমোরেজকে আমরা কন্ট্রোল করতে পারি? এটা হচ্ছে এমন বেসিক কিছু বিষয় যেটা হচ্ছে আমি একটু আগেও যেমন বলছিলাম যে মাথায় ঢুকিয়ে নিতে হবে প্রিন্টিং এর মতো করে। কারণ হচ্ছে যে আপনার কোথাও ব্লিডিং হচ্ছে দেখে আপনার কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, অ্যাজ এ সার্জন অর ফিজিশিয়ান। তাহলে আপনি কি করতে পারেন? হঠাৎ মনে হতে পারে যে আমার করার কি আছে, ব্লিডিং হচ্ছে আমার, আমি তো অপারেশন থিয়েটারে না, বা আমি তো হসপিটালে না, আমি এই পেশেন্টকে কিভাবে ব্লিডিং বন্ধ করব? প্রথম কথা হচ্ছে এটা একটা বেসিক প্রিন্সিপাল, কিভাবে আপনি এই ব্লিডিং বা হিমোরেজকে কন্ট্রোল করবেন। আপনি দেখুন একটু, আমরা যে কয়েকটা পয়েন্ট বলা হচ্ছে তার মধ্যে প্রথম 3টা পয়েন্ট কিন্তু আপনি যে অবস্থানেই থাকেন না কেন, অর্থাৎ আপনি বাসায় থাকেন, আপনি রাস্তায় থাকেন, আপনি যে কোনো হসপিটাল এনভায়রনমেন্টের বাইরে যে কোনো এনভায়রনমেন্টে থাকেন না কেন, ওই 3টা কাজ কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ প্রেসার, প্যাকিং, পজিশন অর এলিভেশন।
প্রেশারটা হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে একটা অপারেশন থিয়েটারে ব্লিডিং হচ্ছে, আঙ্গুল দিয়ে প্রেশার ব্লিডিং পয়েন্টটাকে চাপ দেওয়া হচ্ছে। এখন যেই পেশেন্টের রাস্তাঘাটে ব্লিডিং হচ্ছে অথবা বাসায় ব্লিডিং হচ্ছে, তখন আপনার কাছে গ্লাভস নেই, আপনার কাছে কিছু নেই, তারপরেও কন্ট্রোল করার জন্য আপনি কিন্তু প্রেশার দিবেন। এই প্রেশারটা হতে পারে আপনি খালি হাতে দিতে পারছেন, অথবা কোনো পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরলেন, অর্থাৎ প্রেশার দেওয়াটা খুবই জরুরি। আপনার কাছে যদি কিছু না থাকে, কিছুক্ষণের পরে যদি আপনি সেখানে দরকার হলে ব্যান্ডেজ থাকে, অথবা কিছু না থাকলে আপনি হাত দিয়ে, ডাইরেক্ট হাত দিয়ে প্রেশারটা দিবেন। প্যাকিংটা হচ্ছে এটা, যদিও অপারেশন থিয়েটারে করা হয়ে থাকে, যে যখন ব্লিডিং হচ্ছে, প্রেশারে কন্ট্রোল হচ্ছে না, আমরা তখন অনেক সময় দেখা যায় যে গজ বা ব্যান্ডেজ অথবা বিভিন্ন ধরনের মপ ইউজ করে প্রেশার, ওই অংশটুকু, যে অংশ থেকে ব্লিডিং হচ্ছে সেই অংশটুকুতে প্রেশার দিয়ে থাকি। এই প্রেশার দেওয়ার কারণে সাময়িকভাবে ব্লিডিংটা বন্ধ হয়, অনেক সময় একেবারে কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। তারপরে ধীরে ধীরে আমরা উইথড্র করে ব্লিডিং পয়েন্ট আছে কিনা সেটা চেক করে দেখি। এর বাইরে যেটি আছে পজিশন অ্যান্ড এলিভেশন। পজিশনটা কি? সেটা হচ্ছে সাধারণত লিম্বে যদি ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে ওই অ্যাফেক্টেড পার্টকে যদি উঁচু করে রাখা হয়, তাহলে কিন্তু ওই অংশের ব্লিডিংটা কমে যায়, হ্যান্ডে বা লিম্বে। এবং আমরা বিভিন্ন সময় দেখা যায় যে হাতের ব্লিডিং শুরু হলে আমরা হাতটা একেবারে উঁচু করে বেঁধে উঁচু করে তুলে রাখার কথা বলি, অথবা উঁচু করে তুলে সেখানে একটা প্রেসার ব্যান্ডেজ দিয়ে দেই। এর বাইরের যেগুলো, সেগুলোর জন্য আসলে অপারেশন থিয়েটারের দরকার হয়, সেটা হচ্ছে হিমোস্টেসিস, অর্থাৎ এটা ইন্টারনাল হতে পারে, লোকাল হতে পারে, সিস্টেমিক হতে পারে। লোকালটা হচ্ছে যে আমরা তার হিমোস্টেসিস কটারাইজেশনের মাধ্যমে হিমোস্টেসিস করলাম। তারপরে হচ্ছে অনেক সময় ব্লিডিং ফ্যাক্টর বা তাকে বিভিন্ন ধরনের ড্রাগস দিয়ে ব্লিডিংটাকে, হিমোরেজটাকে কমানোর চেষ্টা করে থাকি। আর ইন্টারভেনশন হচ্ছে কখনো কখনো দেখা যেতে পারে যে আমরা যদি খুব জরুর ভেসেল না হয়ে থাকে, তখন আমরা লাইগেশন করে দিচ্ছি ব্লিডিং ভেসেলটাকে। যদি দেখা যাচ্ছে হাতের আলনার আর্টারি গিয়েছে বা রেডিয়াল আর্টারি গিয়েছে, অথবা আরো ফিমোরাল আর্টারি গিয়েছে পায়ের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে বা আরো গুরুত্বপূর্ণ কোনো ভেসেলের ক্ষেত্রে আমরা সেটা রিপেয়ার করে থাকি। এবং কখনো কখনো গ্রাফ দিয়ে হলেও, একটা সেগমেন্ট লস হলে ভেসেল গ্রাফ দিয়ে হলেও বা ভেন গ্রাফ দিয়ে হলেও রিপেয়ার করা হয়ে থাকে। এখন এরপরে যে ধাপটা হচ্ছে যে আজকে লেকচারের পরবর্তী যে অংশ, সেটি হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন কি, মানে কখন ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি। ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে কখন ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হবে। ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হবে, প্রথম কথা হচ্ছে যে তিনটা ক্ষেত্র, এটা তিনটাই হচ্ছে খুবই ব্রড হেডিং এ বলা হচ্ছে। অর্থাৎ একিউট ব্লাড লস মানে হঠাৎ অনেকখানি রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। একিউট ব্লাড লসটা বিভিন্ন সময় হতে পারে, অর্থাৎ সেটা এমন হতে পারে যে অপারেশনের সময়, এমন হতে পারে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে ব্লাড লস হয়েছে এবং অনেকখানি ব্লাড লস হয়ে যাচ্ছে, এবং যে পরিমাণ ব্লিডিং হয়েছে সেই সার্কুলেটিং ভলিউমটাকে রিপ্লেস করার জন্য এবং তার বডির যে সেলগুলোর অক্সিজেনেশনটাকে মেনটেন করার জন্য একিউট ব্লাড লসে ব্লিডিং দিতে হতে পারে। এটা হতে পারে যেটি বলছি যে বিভিন্ন ধরনের অপারেশন, বিশেষ করে যখন রাপচার এক্টোপিক প্রেগন্যান্সি, গাইনোকোলজিক্যাল সার্জারি, বা বিভিন্ন সময় ক্যাজুয়ালিটিতে দেখা যায় যে ব্লিডিং, মানে বিভিন্ন সময় তার ফ্র্যাকচার নিয়ে আসছে পেশেন্ট, অথবা কোনো ট্রমাটিক ইনজুরি, স্ট্যাব করা হয়েছে, অনেক ব্লাড লস হয়ে গিয়েছে, সেই সব ক্ষেত্রে হতে পারে, সার্জারির ক্ষেত্রে তো হতেই পারে। এটা হচ্ছে অ্যাকিউট ব্লাড লস। আর কোনো পেশেন্টের অপারেশন হবে, অপারেশনের আগেই দেখা গেল যে তার অ্যানিমিয়া আছে, তো এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আগেই অ্যানিমিয়াটা কারেকশন করার প্রয়োজন হয়, কারণ না হলে অপারেশন টেবিলে পেশেন্টের সেলগুলো
এডিকুয়েট অক্সিজেনেশন না পেতে পারে। হ্যাঁ, এডিকুয়েট অক্সিজেনেশন না হলে সেটা পেশেন্টকে ডেটোরিয়েশনের দিকে চলে যাবে এবং তার রিভার্সাল ভালো হবে না, কখনো কখনো কার্ডিয়াক অ্যারেস্টের দিকে যেতে পারে। সো প্রি অপারেটিভ এনিমিয়া খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেশন। আরেকটা হচ্ছে সিমটোমেটিক ক্রনিক এনিমিয়া, অর্থাৎ তার অ্যানিমিয়া আছে, ক্রনিক অ্যানিমিয়া ডেফিনেটলি, কিন্তু সেটার সিমটোমেটিক, যেমন হতে পারে সে হেমোরয়েডস এর জন্য ক্রনিক্যালি ব্লাড লস করছে, এখন একদম লেথার্জিক হয়ে যাচ্ছে, ওনার কোনো কিছু করতে পারছে না, বা দেখা যাচ্ছে যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজে তার কিডনি রেড ব্লাড সেল তৈরি করতে পারছে না পেশেন্ট, তখন ক্রনিক্যালি ইল হয়ে যাচ্ছে এবং সে দেখে মনে হবে একদম পেল এবং উনি একেবারে কোনো ধরনের কোনো কাজ করতে পারছে না, এত লেথার্জিক, এত কষ্ট পাচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে ক্রনিক এনিমিয়াতে ব্লাড দিতে হয়। এখন এটা ওভারঅল যেরকম বললাম আমরা, ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন কোন কোন ক্ষেত্রে। এখন কোন কোন ক্ষেত্রে সার্জারি, একটু আগে আমরা বলছিলাম প্রি অপারেটিভ এনিমিয়াতে ব্লাড ট্রান্সফিউশন করা হয়ে থাকে। এখন তাহলে প্রি অপারেটিভ ক্ষেত্রে বা পেরি অপারেটিভ পিরিয়ডে কখন ব্লাড ট্রান্সফিউশন গুলো, প্রি অপারেটিভ এনিমিয়া তো অনেক বড় একটা টার্ম, মানে অর্থাৎ 12 থেকে 14 হিমোগ্লোবিন থাকলে আমরা সেটাকে, এটার নিচে চলে আসলো, 11 নিচে বা 10-এর নিচে চলে আসলো, এটা তো একটা বড় রেঞ্জ, তাই না? তো কত নিচে হলে আসলে ব্লাড ট্রান্সফিউশন লাগবে এই সার্জারিতে, এটা বোঝার জন্য সেটা এটার জন্য একটা সেট ক্রাইটেরিয়া আছে। সেই সেট ক্রাইটেরিয়াটা হচ্ছে, একটা সময় ছিল বেসিক্যালি যে আসলে ব্লাড ট্রান্সফিউশন করার ক্ষেত্রে এত কিছু চিন্তা করা হতো না, এখন সেটা পরিবর্তিত হয়েছে। এখন বলা হচ্ছে যে প্রয়োজন, খুব প্রয়োজন না হলে ব্লাড ট্রান্সফিউশনটা অ্যাভয়েড করা ভালো, কারণ ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে একজন মানুষের রক্ত যখন আরেকজন মানুষের গায়ে দেয়া হচ্ছে, তখন অনেক ধরনের সমস্যা কিন্তু একজনের থেকে আরেকজনের যেতে পারে। সেটা খুব প্রকট সমস্যাগুলোর মধ্যে কিছু সমস্যা হচ্ছে যে কিছু ডিজিজ ট্রান্সমিশন হতে পারে, কিন্তু তার থেকেও বড় যেগুলো, যে অনেক সময় দেখা যেতে পারে যে তার ইন্টিজেন ট্রান্সফার হচ্ছে, এই সময় ব্লাড রিয়েকশন হচ্ছে এবং পরবর্তীতেও বিভিন্ন ধরনের ইন্টিজেনিক রিয়েকশনে তার কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। সো ব্লাড ট্রান্সফিউশনটা কিন্তু এখন আসলে খুব বেশি উৎসাহিত করা হয় না, বা আশা করার জন্য, করার চিন্তা ভাবনা আসলে কিছু রেস্ট্রিকশনের মধ্যেই রাখা হয়। এখন সার্জারির ক্ষেত্রে দেখেন, আগে মোটামুটি আমরা 10-এর নিচে থাকলেই ব্লাড ট্রান্সফিউশনের কথা বলে দিতাম, কিন্তু এখন চিন্তা করে বারবার রিপিটেডলি চিন্তা করা হয়, যদি 6 গ্রাম পার ডিএল এর কম হয় তাহলে ডেফিনেটলি ট্রান্সফিউশন প্রয়োজন হবে। 6 থেকে 8 গ্রাম পার ডিএল হলে তখন চিন্তা করা হয়ে থাকে যে এই ট্রান্সফিউশনটা যে কি দেয়া হবে যে সার্জারিতে, সেই সার্জারিটা আসলে কেমন সার্জারি হবে, এটা কি খুব মেজর সার্জারি হবে, নাকি খুব নাকি কোনো ব্লাড লস হবেই না, এই ধরনের কোনো সার্জারি। যদি সেরকম হয়ে থাকে, যদি ইম্পেন্ডিং সার্জারি মানে ব্লিডিং না হওয়ার মতো হয়, সেক্ষেত্রে অনেক সময় 6 থেকে 8-এ অনেক সময় নাও দেয়া হতে পারে। কিন্তু মানে 6 থেকে 8 হলে ব্লাড ট্রান্সফিউশন হলে ব্লাড ট্রান্সফিউশন দেয়া হতে পারে, দেয়া হয়ে থাকে সাধারণত, কিন্তু কখনো কখনো নাও দেয়া হতে পারে যদি ছোট অপারেশন হয়ে থাকে। কিন্তু 8 গ্রাম পার ডিএল এর বেশি যদি হয়, এখন বলা হয়ে থাকে যে অন্য কোনো রিস্ক ফ্যাক্টর যদি না থাকে, তাহলে ব্লাড ট্রান্সফিউশন না দেয়াটাই ভালো। কিন্তু এটা সব সময় প্রযোজ্য না, ডেফিনেটলি হচ্ছে যে পেশেন্টের সার্জারি টু সার্জারি ভেরি করবে, প্লাস হচ্ছে যে আপনার যিনি আপনার পেশেন্টের যিনি অ্যানাস্থেসিস থাকবে তার সাথে অনেক কিছু ডিপেন্ড করবে, তার প্রি অ্যানাস্থেটিক চেকআপে তার যে ধরনের রিকোয়ারমেন্ট থাকবে তার উপর ডিপেন্ড করবে। তবে এটা গ্রসলি ইন্টারন্যাশনালি সেট প্রোটোকল যে এই নিয়মগুলো মেনে সাধারণত ব্লাড ট্রান্সফিউশন দেয়া হয়ে থাকে। কিছু কন্ট্রোভার্সি আছে যে বলা হয়ে থাকে কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের থাকে, সেপসিস বা ট্রমাটিক ব্রেন ইনজুরি, এইসব ক্ষেত্রে আসলে এই ব্লাড দেয়াটা কতখানি উপকার হবে রোগীর ক্ষেত্রে। এবং আরো একটা বিষয় প্রযোজ্য, সেটা হচ্ছে যদি চাইল্ড হয়, বেবি হয়, সেই ক্ষেত্রে ব্লাড লস হলে কতখানি ব্লাড দেওয়ার দরকার হতে পারে, অথবা বয়স্কদের ক্ষেত্রে
বেশ কিছু আসলে কন্ডিশন আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা আরো বেশি চিন্তা ভাবনা করে এই ব্লাড ট্রান্সফিউশনের ডিসিশনটা নেওয়া হয়। এখন এই ট্রান্সফিউশন যেহেতু চলেই এসেছে, ব্লাড ছাড়াও কিন্তু বিভিন্ন ব্লাড কম্পোনেন্টও ট্রান্সফিউশন করা হয়ে থাকে। তো আমরা ছোট্ট করে একটু জেনে নিই যে ব্লাড ছাড়া আর কি কি ফ্যাক্টর ট্রান্সফিউশন করা হয়ে থাকে। যেমন হচ্ছে শুধু প্যাকড সেল বলা হয়ে থাকে, অর্থাৎ আরবিসি ট্রান্সফিউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে ব্লাড থেকে, যদি মেশিন থাকে তাহলে ব্লাড থেকে প্লাজমা সেপারেট করে শুধু আরবিসিটা নেওয়া হয়, এবং এই আরবিসিটা সরাসরি রোগীকে প্যাকড সেল হিসেবে দেয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে যেটা হয় যে পেশেন্টের হয়তো অ্যানিমিয়া আছে, অথবা পেশেন্ট কেমোথেরাপি নিয়েছিল, অথবা দেখা যাচ্ছে যে কোনো ক্রনিক ডিসঅর্ডারে আছে আছে ক্রনিক অ্যানিমিয়া আছে, কিন্তু অন্য কোনো সমস্যা নেই, তখন তাকে শুধু আরবিসি দেওয়া হয়ে থাকে। কিন্তু যেই পেশেন্টের একিউট ব্লাড লস হয়েছে, তার কিন্তু ব্লাড এবং আরবিসি এবং প্লাজমা দুটো মিলেই লস হয়েছে, তখন তার ক্ষেত্রে কিন্তু আর এই আরবিসি ট্রান্সফিউশন করা হয় না, তাকে হোল ব্লাডই দেওয়া হয়। প্লাটিলেট ট্রান্সফিউশনের বিষয়টা একটা সময় আমাদের দেশে খুব বেশি হতো না, কারণ হচ্ছে এক হচ্ছে প্লাটিলেট ট্রান্সফিউশনের মানে প্লাটিলেট আলাদাভাবে সেপারেট করাটা একটু ডিফিকাল্ট ছিল, মেশিনারিজ আমাদের দেশে ছিল না, কিন্তু এখন এটা অ্যাভেলেবেল। এটা প্লাটিলেট এর বিভিন্ন ধরনের ডিসঅর্ডারের জন্য হতে পারে, কিছু কিছু ডিজিজ আছে যেগুলো আমরা এখন খুব জানি যে প্লাটিলেট কাউন্ট খুব কমে যায়। যেমন সবচাইতে কমন এখন যেটা আমাদের শুনতেই হয় সেটা হচ্ছে ডেঙ্গু। প্লাটিলেট যখন ডেঞ্জারাসলি কমে যায়, তখন দেখা যায় যে প্লাটিলেটটা আলাদাভাবে দেয়া হয়ে থাকে। এছাড়াও অনেক সময় বিভিন্ন অসুখে সেপ্টিসেমিয়াতে কখনো কখনো প্লাটিলেট ট্রান্সমিশন করা হয়ে থাকে। প্লাজমা ট্রান্সফিউশন হচ্ছে এমন কিছু, প্লাজমা হচ্ছে প্লাজমা হচ্ছে সেই ফ্লুইড যেই ফ্লুইডে ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট এগুলো সাসপেন্ডেড থাকে বা ভাসতে থাকে। তো এই জিনিসটা কখন কখন এইটা আমাদের অনেক সময় ধারণা করা হয় যে বার্নের পেশেন্টদের ব্লাড দেওয়া হয়। আসলে বার্নের পেশেন্টদের, সিভিয়ার বার্নের পেশেন্টদের আমরা ব্লাডের থেকেও বেশি প্রেফার করি। অন্য কোনো ইন্ডিকেশন না হলেও আমাদের ম্যাসিভ বার্নের পেশেন্ট বা একটা নির্দিষ্ট পরিমাণ বার্ন হওয়ার পরে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা খুব ইউজ করি বার্নের পেশেন্টদের ক্ষেত্রে। ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় খুব প্রয়োজন হয় এই প্লাজমা ট্রান্সফিউশনের। এবং এই প্লাজমা ট্রান্সফিউশনটা আসলে প্লাজমার যে শুধুমাত্র এমনি ফ্লুইড যেটাতে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে তা না, এখানে প্রোটিন থাকে, এনজাইমস থাকে, বিভিন্ন ধরনের সল্ট থাকে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, শুধুমাত্র প্লাজমাটাই অনেক সময় ট্রান্সফিউজ করার দরকার হয়। আর হোল ব্লাড ট্রান্সফিউশন মানে এই তিনটা কম্পোনেন্ট সহ, সবকিছু সহ, প্লাজমা সহ হোল ব্লাড ট্রান্সফিউশন করার কথা প্রথমে যেটা বলেছিলাম, যে সিভিয়ার অ্যাক্সিডেন্ট হলো, অনেক ব্লাড লস হলো, বা অপারেশন হচ্ছে তখন ব্লাড লস হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত হোল ব্লাড ট্রান্সফিউশন করা হয়ে থাকে। তো আমার মনে হয় আমরা মোটামুটি ব্লাড ট্রান্সফিউশন সংক্রান্ত অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু অবশ্যই বেশি না, কারণ হচ্ছে যে বেশি তথ্য দিলে আসলে মাথায় রেসিডুয়াল ইফেক্ট কম থাকে। তাই যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়ার চেষ্টা করেছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি দেখে নিব। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব স্কিনের বিভিন্ন ধরনের ম্যালিগনেন্সি নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আশা করি সেই ক্লাসটি আগামী বুধবারে আমরা সেই ক্লাসটিতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।